তখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আসছি যে আমরা কি যাবো কি যাবো না, সামনে আমরা কোনো গুড নিউজ পাচ্ছিলাম না। তা আমাদের সাথে ছিল খিজির ভাই তখনই একটা বাইক নিয়ে আমাদেরকে বলে তোরা থাক আমি আসতেছি, কারণ ওনার কোনো এক উনি যেহেতু ক্যাডেট কলেজের ব্যাকগ্রাউন্ডেড, ওনার একটা এক্স ক্যাডেট তখন অলরেডি গুলিবিদ্ধ মহাখালীর ওখানে, উনি ওনাকে দেখতে চলে যায়। পরে আমরা কমিউনিকেট করার চেষ্টা করতেছি, তখন ওরা 12টার দিকে মনে হয় ওরা শহীদ মিনারের দিকে স্টার্ট করেছে। তখনও কিন্তু কোনো নিউজ পাচ্ছিলাম না, কোনো স্টেপ ডাউন কোনো নিউজ পাচ্ছিলাম না। তখন কি আন্দাজ করেছিলেন, মানে ওই দিন সকাল থেকেও কি কেউ জানতো না যে আজকে কিছু একটা হবে, হয় এসপার নয় ওসপার? আচ্ছা, তখন টিভি স্ক্রলে আসা, তখনও কিন্তু আর্মির অ্যাটিটিউড কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, ওরা কি আদৌ হেল্প করছে নাকি করছে না। একবার শোনা যাচ্ছে যে বন্ধুত্ব হচ্ছে, একবার শোনা যাচ্ছে বন্ধুত্ব হচ্ছে না, তো এটা একটু কনফিউজিং ছিল। পরে যখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি, তখন আমরা আবার বাসায় ফেরত যাই, মানে বেরোলে একটু পরে বেরোবো, তখন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি যে মানে সেনাপ্রধান 2টা বাজে করবে। তখন আমরা একটু নিশ্চিত হলাম যে না, কিছু একটা বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না, তারপর বের হয়ে গেছি। এবং সেই সময় তো আমরা যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু আনন্দ মিছিল বের হয়ে গেছে। তখন মানুষের মনে অলমোস্ট 50% মানুষ জানা হয়ে গেছে যে মানে স্টেপ ডাউন এটা একটা পার্ট অফ হিস্ট্রি, এবং ওই দিন সচক্ষে দেখতে পেরেছি। এটা একটা মনে হয় যে আমার সারা জীবনের মেমোরিতে এটা খুব একটা স্পেশাল মোমেন্ট বা স্পেশাল ডে হিসেবে থেকে যাবে। এই যে আপনার শিল্পীরা যে রাজপথে নেমেছেন, অনেকেই নেমেছে, অনেকেই নামেননি, তাদের কথা পরে আসছি, কিন্তু যারা নেমেছে এইরকম ছাত্র জনতার সাথে শিল্পীরাও রাজপথে নেমে গেছে, এরকম শেষ কবে দেখেছিলেন আপনার কি মনে পড়ে, বা এরকম কি আর দেখেছিলেন? শাহবাগ আন্দোলনের সময়, যখন 13তে শাহবাগে আন্দোলন হচ্ছিল তখন দেখেছিলাম। যদিও ওই আন্দোলনটা ছিল তখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন ছিল, তখন এক ধরনের সরকারের পক্ষ থেকে সহযোগিতাই ছিল, সো ওটাতে তেমন কোনো প্রবলেম হয়নি ও আন্দোলনে। কিন্তু এটা তো একেবারেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, এইবার এই জন্য সব শিল্পীদেরকে আসলে পাওয়া যায় নাই। আচ্ছা, একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার কি কখনো ফিল হয়েছে যে অনেকেই বলছে যে এতদিন তো আমরা মত প্রকাশের স্বাধীনতা বা এই বাক স্বাধীনতা এগুলো আমাদের ছিল না, যে কারণে এখন আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারছি যেটা হয়তো বা কয়েকদিন আগেও করতে পারতাম না। তো সেক্ষেত্রে শিল্পীদের ক্ষেত্রে, একজন অভিনয় শিল্পীদের ক্ষেত্রেও কি এরকম ছিল যে আমার কোনো একটা অদৃশ্য প্রতিবন্ধকতা আমার মুখ বন্ধ করে রেখেছে, চোখ বন্ধ করেছে, আমি সব দেখেও কিন্তু আমি না দেখার ভান করছি, এরকম কোনো প্রতিবন্ধকতা কি আপনারা ফিল করেছেন? কেউ তো খুব বেশি খোলাখুলি কথা বলতো না, তো এখন বুঝতে পারছি আসলে কেন বলতো না, বা আমরাও যে খুব বেশি বলেছি তা না। আপনাকে সেন্সর দিয়ে যখন আটকে দেয়া হয়, আপনি কথা বললেই যখন আপনাকে সরকারি গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে চলে যায়, আপনি খুব বেশি কথা বললেই যখন আপনি নাই হয়ে যান, অথবা আপনাকে অ্যাসাইলাম নিয়ে বিদেশে চলে যেতে হয়, অথবা আপনার কোনো হদিশ পাওয়া যায় না, এ ধরনের নানান খবর তো আসলে ছড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো সত্যি এখন তো প্রমাণ পাওয়া যাচ্ছে। তো এই কিছুটা আশঙ্কা থেকেও অনেকে কথা বলতো না, কারণ সবার জীবন আছে, পরিবার আছে, সবাই নীরবে অনেকাংশে মেনেই নিয়েছিল। জেন জি যেটাকে বলছে, যে জেনারেশনটাকে বলছি আমরা, তাদের দ্বারা কি একটা ভালো নেতৃত্ব আশা করা যায় সামনে, বা ভালো কিছু আশা করা যায়? আশা করতে তো কোনো দোষ নেই, আমরা অবশ্যই আশা করতে পারি। আমরা চাই যে এখান থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতা তৈরি হোক। এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে মোবাইল স্ক্রিনের বাইরেও আন্দোলন করে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়, সেটা কিন্তু এই জেনজি দেখিয়ে দিয়েছে তা না, ওরা এখন হলো যে আইডল। আপনি দেখেন কলকাতায় যে মুভমেন্ট হচ্ছে, ওটার আইডল বাংলাদেশের স্টুডেন্ট। আমি শুনেছি পাকিস্তানেও নাকি এখন বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানে বেলুচিস্তানের যে মুভমেন্ট হচ্ছে, ওটার আইডল বাংলাদেশের স্টুডেন্ট। ভারতের অনেকেই কিন্তু, বা কলকাতার অনেকেই, অনেক নায়ক নায়িকা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে ছিল, এবং আমার ভাই মারলো কেন, আমার ভাইকে মারলো কেন, এরকম অনেক স্লোগান তাদের মধ্যেও শোনা গেছে। তাদের ওখানেও কিন্তু খণ্ড খণ্ড অনেক আন্দোলন হয়েছে, তাই না? এবং কলকাতার ছাত্ররা এই আন্দোলন নিয়ে যেভাবে পথে নেমেছিল বাংলাদেশের ছাত্রদের পক্ষে, এটা তো অসাধারণ। এবং ওদের স্লোগানগুলো খুব সৃষ্টিশীল, খুবই মানে খুব শ্রুতি মধুর, খুব ভালো লেগেছে। এবং অনেকে যারা কলকাতায় আমাদের বন্ধু বান্ধব আছে, অনেক
ফ্যান ফলোয়ার আছে, ওরাও খোঁজ নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশের অবস্থা। ওরা অলওয়েজ নোটিস করছিল বা ফলো করছিল বাংলাদেশের আন্দোলনগুলো নিয়ে। একদমই। কিন্তু এখানে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় একটা গণমাধ্যমে রোকেয়া প্রাচী, আমাদের অভিনয় শিল্পী এবং রাজনীতিবিদ, তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। বাংলাদেশ, সেই সাক্ষাৎকারে আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশের কোনো পলাতক স্থান বা গোপন স্থান থেকে তিনি আসলে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং তিনি অনেক কান্নাকাটি করেছেন সেখানে এবং জানিয়েছেন যে তিনি নিজেও আসলে ইনসিকিউর ফিল করছেন এবং বাংলাদেশে অনেক হিন্দুদেরকে মারা হচ্ছে বা অনেক কিছু পোড়ানো হচ্ছে। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর যে বাড়ি, 32 নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে আমরা বলবো গুজব যে অনেক জায়গায় যে হিন্দুদেরকে বা যারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী বা যারা সংখ্যালঘু তাদের প্রতি কি আসলেই এত বেশি অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, আপনি কি মনে করেন? যদি যেভাবে ফলো করে বলা হয়েছে ওইভাবে যদি হতো তাহলে সব খবরই তো পেতাম। এখন তো ইন্টারনেটের যুগ। তো আমার কিছু ভাই ছোট ভাই বন্ধু ওরা বলে যে ভাইয়া আমরা 5 থেকে 7 দিন ধরে 500 ছেলে চট্টগ্রামের বিভিন্ন মন্দির পাহারা দিয়েছি, কেউ কোথাও কাউকে আসতে দেখিনি। তো বলে এখন মনে হচ্ছে বৃথা করলাম, কেন করলাম এই যে গুজবে পড়ে, হ্যাঁ এই হুজুগে পড়ে। আমি প্রাচী আপা আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। প্রাচী আপা আমার খুব শ্রদ্ধেয় ভাজন একজন মানুষ। উনি কেন এই কথা বলেছে আমি জানি না। তিনিও তো এটাও বলেছে যে হামলার শিকার হয়েছে, এটা আমরা জেনেছি। এটা খুবই দুঃখজনক, এটার তীব্র নিন্দা জানাই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফুটেজ পাইনি, ফুটেজ আমরাও পাইনি, আমরাও দেখিনি। যদি সত্যিকার অর্থে এই হামলা হয়ে থাকে আমি দোষীদের বিচার চাই, দোষীদের শাস্তি দাবি করছি। তবে প্রাচী আপা যেভাবে ঢালাওভাবে দাবি করেছে সেই দাবির সাথে আমি আমার চোখে অন্তত আমি দেখিনি। মানে সনাতন ধর্মের আমাদের বন্ধু বান্ধব তো আছেই, যদি অনেক বেশি হইতো বা কিছুও হতো, সামান্য কিছুও হতো, আমাদের কান পর্যন্ত চলে আসতো। আর এখন ওপেন মিডিয়ার যুগ, এটা কেউ না কেউ এটা প্রচার করতোই। আমরা কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু ওগুলোকে অনেক বেশি করে ফলাও করে একটা দুটা ঘটনাকে অনেক বড় করে হাজির করার একটা চেষ্টা দেখা গেছে। কিন্তু আমাদের দেশ অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু কিছু মানুষ এটাকে অসাম্প্রদায়িক, অসম্প্রীতির একটা গন্ডগোলের দেশ, একটা ফেইলিওর স্টেট বানাইতে চাই সব সময়। কিন্তু আমরা দিন শেষে না খুবই শান্তিপ্রিয় লোকজন। আপনি যদি দেখেন ইউএস এর কোনো একটা স্টেটে যদি রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ চলে যায় কোনো কারণে, ম্যাসাকার হয়ে যায় ওইসব স্টেটে। কিন্তু আমাদের দেশে 2 থেকে 3 দিন কোনো গভর্নমেন্ট ছিল না।